কি ব্যাপার মিস্টার জহির, এসিটা কি একটু বাড়াবো? শীতাতপ নিয়ন্ত্রিত রুমেও ঘামছেন। ইজ এভরিথিং ওকে? জহির সাহেব অনুভব করলেন তার হাত পায়ের তালু ঘামছে, কপালেও জমেছে বিন্দু বিন্দু ঘাম। চেনা কোনো বিপদ সংকেত কানের পাশে দামামা বাজাচ্ছে যেন। নিজেকে জোর করেই শক্ত করতে চাইলেন তিনি। চল শক্ত করে বললেন, এখনো পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু কতক্ষণ ঠিক থাকে সেটা বোঝার বিষয়। দিগন্ত টেবিলে হাত রেখে ঝুঁকে বসলো জহির সাহেবের দিকে। ও কাম অন মিস্টার জহির, একজন আইনজীবীর মুখে এমন কনফিউজিং কনফেশন একদমই ভালো লাগে না। বি ক্লিয়ার। হাতের ফাইলটা খুলে জহির সাহেবের সামনে রাখলো মুয়াজ। গম্ভীর কণ্ঠে বলল, এটা এক্সপ্লেন করে। মুয়াজের কথায় ফাইলে চোখ বোলালেন জহির সাহেব। সেখানে কুরবান খাঁর সাথে তার কন্ট্যাক্ট রেকর্ড, তাদের মিটিংয়ের ছবি, সবকিছু খুব সুন্দর আর স্পষ্ট করে নথিবন্দি করা হয়েছে। অবিশ্বাসে চোখ বড় বড় হয়ে গেল তার। ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন তিনি। ফাইল থেকে চোখ উঠিয়ে তাকালেন দিগন্তের দিকে। দিগন্ত ঠাঁই তাকিয়ে হাসছে। শুকনো ঢোক গিলেন জহির সাহেব। আজকে তবে সব শেষ। জহিরকে নিশ্চুপ থাকতে দেখে চোয়াল শক্ত হয়ে ওঠে দিগন্তের। দাঁতে দাঁত পিষে সে বলে, কথা বেরোচ্ছে না কেন? ভয়ে? তখন মনে হয়নি দিগন্ত জেনে যেতে পারে? দিগন্তের চোখের আড়ালে কিচ্ছু যায় না, কিচ্ছু না। জহির হাতের রুমালে কপালের ঘামটুকু মুছে বলেন, তুমি ভুল বুঝছো, আমি এমন কিছু করিনি যাতে ভয় পেতে হবে। দিগন্ত শ্লেষাত্মক হাসল। আচ্ছা, তাহলে এসি রুমেও ঘামছেন কেন? আপনার কি মনে হয় আপনাদের মধ্যে কি কথা হয়েছে সেটা জানতে আমার কতটুকু কষ্ট হতে পারে? সেটা জানা কি আমার জন্য অসম্ভব? না, একদমই না। তোমার জন্য অসম্ভব জিনিস খুবই কম আছে, কিন্তু তুমি আমাকে সত্যি ভুল বুঝছো। কুরবান খার সাথে আমার তেমন কোনো কথা হয়নি। শুধু বলেছেন দিগন্ত হাইটেক দিয়ে সবাইকে ট্র্যাক করে, সকল পরামর্শ আর সত্যায়িত সব তথ্য আদান প্রদান সে কেবল মেহেরাজের সাথে করে থাকে। সেজন্যই আপনি তাকে সাহায্য করতে পারছেন না। এর মানে কি দাঁড়ায় মিস্টার জহির, আপনি যদি গোপন বিষয়বস্তুর কিছু জানতেন তাহলে ডেটা কুরবান খা পর্যন্ত অবশ্যই পৌঁছে দিতেন, আর আপনি নিজেকে আমার অ্যাডভাইসার হিসেবে দাবি করেন। পিলে চমকে উঠল জহির সাহেবের। দিগন্ত সবটা জেনে, সব প্রমাণ জড়ো করেই যে তাকে আজ এখানে নির্জনে ডেকেছে সেটা বুঝতে তার আর বাকি রইল না। গলায় এবার সাপ পেঁচিয়ে ধরেছে মনে হচ্ছে। কণ্ঠ ভেদ করে একটা শব্দ বেরিয়ে আসছে না। দিগন্তের অগ্নিমূর্তির সামনে নিজেকে এমন অসহায়ের চূড়ান্ত পর্যায়ে মনে হচ্ছে। মুয়াজ কর্কশ কণ্ঠে বলল, জবাব কি আপনার থেকে আসবে নাকি কোনো পন্থা অবলম্বন করতে হবে? জাহির, তোর এই নিয়ম বেতাল স্বভাব আমার আগে থেকে বিরক্ত লাগে। জলদি সব উগলে দে, না হয় চল অন্ধপুত্রীতে তোরে নিয়ে একটু রং তামাশা করি। সেখানে তোরও আরো বন্ধু বান্ধব আছে, এই যেমন পলাশ। পলাশের নাম শুনতেই আটকে উঠল জহির। তড়িৎ গতিতে তাকালো মুয়াজের দিকে। জহিরের মনে আছে সেদিন দিগন্তের স্টেজ ইনসিডেন্সের পর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। দুবাই ট্যুরে যাচ্ছে এমন একটা মেসেজ ড্রপ করেই সে লাপাত্তা। সবাই ধরে নিয়েছিল সে দুবাই গিয়েছে, কিন্তু জহিরের মনে খটকা লেগেছিল। আজ বুঝে গেল যে তার সন্দেহ আসলে কতটা সঠিক ছিল। দিগন্ত ব্যঙ্গ করে বলল, আহা মুয়াজ, আমার শ্বশুরমশাইকে এমন ভয় দেখাস না তো। আরে বাবা, এই ভয় পেয়ে যদি স্ট্রোক করে মরে টরে যায় তাহলে আমার হাতে তার মেয়েকে তুলে দেবে কে শুনি? মিস্টার জহির, শ্রেয়া আপনার মেয়ে। শুনলাম আমি নাকি তার আইডল। সে নাকি আমার বিরাট ফ্যান। আমার এক ইশারায় নাকি বিছানা অবধি চলে আসতে রাজি আছে। ইস, কি একটা লজ্জাজনক কথা বলে ফেললাম। আসলে এক্সাইটমেন্টে কি না কি বলে ফেলেছি। ডোন্ট মাইন্ড, ওকে? বাই দ্য ওয়ে, নানা কি এখনই হতে যাচ্ছেন নাকি বিয়ের পর? অবশ্য শুভ কাজ যত দ্রুত হয় ততই ভালো। দিগন্তের রসিকতায় ভরা কথাগুলো কাটার মতো বিঁধল জহিরের গায়ে। সামান্য চিৎকার করে বলল, দিগন্ত, তৎক্ষণাৎ বাঘের ন্যায় থাবা দিয়ে তার কণ্ঠনালী চেপে ধরল মুয়াজ। হিস হিসিয়ে বলল, এই গলা উঁচানোর কলিজা কেমনে হয়? গলার রগ ছিঁড়ে কুত্তারে খাওয়াবো, মাগিবাজ। মেয়ের কথা শুনে গা জ্বলায়, আর হোটেলে কুচি মেয়েদের রেফ করতে, ওর সাথে হাতাহাতি করতে খারাপ লাগে না? কণ্ঠনালীতে অতিরিক্ত চাপে চোখ বেরিয়ে আসার উপক্রম। আর কিছুক্ষণ এভাবে থাকলে নির্ঘাত প্রাণ যাবে জহিরের।
দিগন্ত ধীর পায়ে উঠে আসে, যেন কোনো বিশেষ তাড়া নেই তার। মুয়াজের হাত ধরে ওকে সরিয়ে দেয়। ছাড়া পেয়ে কাশতে থাকে জহির। চোখ মুখ লাল টকটকে। দিগন্ত এক গ্লাস পানি সামনে এগিয়ে ধরে বলে, শুনেছি কচি ভার্জিন মেয়ে ছাড়া নাকি আপনি ছুঁয়ে দেখেন না। বাবা, খুব ডিমান্ড দেখছি। তা এই বয়সে এত এনার্জি, আন্টি খুব লাকি বলতে হবে। হাঁপাতে হাঁপাতে পানির গ্লাসটা হাতে নেয় জহির। ঢকঢক করে সবটা পানি খেয়ে নেন তিনি। দিগন্ত এবার ঘর কাঁপিয়ে হাসে। এত পিপাসা লাগলো যে পানি পেয়ে গবাগব গিলে ফেললেন। পানিতে যদি বিষ থাকে, এই আপনার উকিল মস্তিষ্ক। উকিল আমার বাল। মুয়াজ এখনো রাগে ফুঁসছে, বিড়বিড় করে বলল। জহির পড়লেন বিপাকে। পানি খেয়েও যেন বমি করে দিতে চাইছেন। তিনি তাকালেন দিগন্তের দিকে, একরাশ অসহায়ত্ব নিয়ে বললেন, দোষ না, দোষ যা সব আমার। আমার মেয়ে তো কিছু করেনি, তাহলে তাকে টানছো কেন? এক্স্যাক্টলি। ইলেকশনে দাঁড়িয়েছি আমি, প্রতিপক্ষ হলাম আমি, তাহলে পিছে লাগার কথা আমার। এখানে জিনিয়াকে কেন টানা হলো? দিগন্ত, আমি জানি তুমি অনেক কিছু জানো, অনেকটা গভীর অব্দি জানো, তাই আমার বলার প্রয়োজন বিশেষ নেই। তবুও আমার যা মনে হয় বলেছি। শুধু ইলেকশনের জন্য জিনিয়া বা মেহরাজের পিছনে কুরবান লাগেনি, তাদের মধ্যে অন্য কারণ আছে, অপ্রকাশিত কিছু। আমি জানি না কি, কিন্তু আমার ধারণ শক্তি আমাকে এটাই বলছে। দিগন্তের কাছে তার এই কথাটা ফেলনা লাগলো না। তার নিজেরও মনে হয়েছে কুরবান খাঁ শুধু ইলেকশনের জন্য এতটা পিছু নেয়নি। শত্রুতা রাজনীতি ছেড়ে ব্যক্তিগত মোড় নিচ্ছে। মুখাবয়ব না পাল্টে শক্ত চলে। সে বলল, আচ্ছা, আর কি বুঝলেন মিস্টার জহির? আমি জানতে আগ্রহী। জহির সাহেবের মনে হলো দিগন্ত হেয়ালি করছে, তবুও বললেন, সে সরাসরি কাউকে আক্রমণ করবে না, তার লক্ষ্য শুধু নিজের গদি। সে তোমার ক্ষতি করতে চায় না, শুধু চায় ইলেকশনে না দাঁড়াও। তোমাকে অন্তত বদনাম করে জনগণের হাতে ছেড়ে দেবে। নিজেকে সাধু প্রমাণের চেষ্টা করছে শুধু। দিগন্ত এবার চুপ রইল। জহির সাহেব ফের বলেন, সে সবাইকে টাকা দিয়ে কিনতে চাচ্ছে, যারা তোমার আশেপাশে আছে, আর না হয় পরিবার নিয়ে হুমকি দিচ্ছে। পলাশ তার নিজস্ব লোক ছিল বলেছে আমাকে। তুমি পলাশকে গায়েব করে ফেলেছো, সেটাও আমাকে বলেছে। আমি তার কথায় রাজি হতে চাইনি, তাই আমাকে। এই পর্যায়ে মাথা নিচু করে ফেললেন তিনি। কম্পিত কণ্ঠে বললেন, হোটেলের ক্লিপ আর গোপন সূত্রে জানা কিছু স্মাগলিংয়ের তথ্য ভাইরালের হুমকি দিয়েছে, তাই আমি আসলে। দিগন্ত ছোট্ট শ্বাস ছাড়ে। বিশ্বাস করলাম, আপনার সব কথা মেনে নিলাম। তবে আপনি আমার গোপন তথ্য পাচারের যে চেষ্টা করেছেন, সেটার জন্য আপনার শাস্তি হওয়া উচিত, তাই না? আপনি আইনের লোক, কারো ব্যক্তিগত ইনফরমেশন লিক করা একটি অতীব বেআইনি কাজ বলেই আমার জানা। তা আপনি বলুন তো, কি শাস্তি দেওয়া যায়? তা তোমার ইচ্ছে হয় তাই করো, শুধু আমার পরিবারের সুরক্ষা ব্যবস্থা করে দিও দয়া করে। এটা কি আসামির শেষ ইচ্ছা? ধরে নাও তেমন কিছু। মুয়াজ বিরক্তির সঙ্গে কিরমিরিয়ে বলে। এখানে নাটক চলছে। কেবিনময় পিনপতন নীরবতা। ডেস্কের ফাইলের পাহাড়ে নিবিষ্ট মনে চোখ বোলাচ্ছে দিগন্ত। অন্যদিকে বাঘের মতো অস্থির হয়ে ঘর মই পায়চারি করছে মুয়াজ। দিগন্ত বিষয়টা অনেকক্ষণ ধরে খেয়াল করলেও এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু এ পর্যায়ে এসে ধৈর্যচ্যুত হয়ে পড়ল। ঠান্ডা আর নির্জীব গলায় বলল, কি হয়েছে তোর? এমন ছটফট করছিস কেন? ওই মেয়ের বাতাস লেগেছে দেখছি। মুয়াজ থমকে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল। তুই এটা করলি কেন? দিগন্তের গলায় কোনো ভাবান্তর নেই। কোনটা? ওই আজাতের বাচ্চাটাকে ছেড়ে দিলি কেন? ওকে তো আজ মেরে দেওয়ার প্ল্যান করেছিলাম আমি। রিল্যাক্স মুয়াজ, তুই এতটা হাইপার হয়ে গেছিস কেন? মারার সময় কি চলে যাচ্ছে? মুয়াজ গলার রগ ফুলিয়ে হিসিয়ে বলল, ওই জানোয়ারটা একদিন বেঁচে থাকা মানে আরেকটা তাজা ফুল ঝরে যাওয়া। ওরে তো জাস্ট পয়েন্টে কাটা করা উচিত। দিগন্তের ঠোঁটের কোণে এক চিলতে পৈশাচিক হাসি ফুটে উঠল। সেই ব্যবস্থা করেই ছেড়েছি। মুয়াজ ব্রু কুচকে বলল। মানে? দিগন্ত হাতের কলমটা সরিয়ে রেখে চেয়ারে হেলান দিয়ে বসলো। মানে, যে পানিটা ওকে খাইয়েছি তাতে একটা বিশেষ নিউরোটক্সিক ড্রাগ মেশানো ছিল। অ্যাসিডিক ধর্মী এই কেমিক্যালটা ওর শরীরের সেই নার্ভগুলোকে চিরতরে ব্লক করে দেবে, যা একজন পুরুষকে সক্ষম রাখে। এখন থেকে মেয়েদেরও শুধু চোখেই দেখতে পারবে, ছুঁয়ে দেখার ক্ষমতা আর কোনোদিন ফিরে পাবে না। মুয়াজ কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে হো হো করে হেসে বলল, বাহ, গ্রেট। তাহলে তো আরো একটা দিন বেঁচে থাকাই ওর জন্য নরক হবে। তিলে তিলে মরবে হিজড়া হয়ে।
ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে। দিগন্তের কণ্ঠস্বর এখন বরফ শীতল। একবার ভাব, সে তার স্ত্রীর কাছে গেলেও আর কোনো কাজ হবে না, তখন কেমন অসহায় লাগবে তার। আর তার স্ত্রীর চরিত্র তো ভালো না, স্বামীর টাকা দিয়ে সুগার মামি সেজে বসে আছে, নিজেদের জ্বালে এবার নিজেরাই ফেঁসে মরবে। আমাদের আর কিচ্ছু করতে হবে না, এর মাঝে আমার কার্যসিদ্ধি হলেই হলো। ঘুম চড়ানো চোখে এলোমেলো সিঁড়ি বেয়ে নিচে নামছে জিনিয়া। এই মধ্যরাতে ঘুম ভেঙে গেছে তার, গলাটা শুকিয়ে আছে, পানি পিপাসায় মনে হয় মরেই যাবে। পানি নেওয়ার উদ্দেশ্যে নিচে নেমে আসছিল। ঘুমের মধ্যে মানুষের মস্তিষ্ক ফ্রিজ হয়ে থাকে, তার বেলাতেও তাই হয়েছে। দোতলায় ওর ঘরের পাশের সিটিং এরিয়াতেই পানির ফিল্টার আছে, সেখান থেকে পানি খাওয়া যেত। ওর ডেস্কের উপরেও পানির পিঙ্ক পাওয়ার পাফ গার্লসের পট আছে, সেটা থেকেও খাওয়া যেত। কিন্তু অলস মস্তিষ্কে উকি দিয়েছে সহজ উপায় ডাইনিং এরিয়া। তাই ঘুমের ঘোরে হেঁটে হেঁটে ডাইনিং এরিয়াতে পৌঁছে গেছে সে। কোনো রকম এক চোখ খুলে হাই তুলতে তুলতে এক গ্লাস পানি ঢেলে নিল। পানি খেতে গিয়েই আনমনে সদর দরজায় চোখ পড়ল তার। দরজা সামান্য করে এঁটে দেওয়া, কিন্তু লক করা না। ভারী ঘুমটা নিমেষেই ছুটে গেল যেন। চোখ দুটো ছটফট ঘুরল। আবারও একটু ঠিক করে দেখলেই বুঝলো দরজাটা খোলা। জিনিয়া অবাক হলো। ঘুমানোর আগে পুরো বাড়ি চেক করে ঘুমায় রাত্রি, কখনো এমন হয় না। আজ কিভাবে দরজা খোলা রয়ে গেল তবে? জিনিয়া একবার ভাবলো এগিয়ে গিয়ে দরজা আটকে দিবে, কিন্তু আবার কি মনে করে আর এগিয়ে দরজা লাগালো না। রান্নাঘরের পাশের ঘরটার দিকে তাকালো। আজ সকালে আসা ছেলেটা এই ঘরেই থাকছে। ঘরের দরজাটা চাপানো, খোলা নাকি বন্ধ সেটা বোঝা যাচ্ছে না। জিনিয়া খেয়াল করে শুনলো ফ্যান চলছে তার, তবে রুম অন্ধকার। জিনিয়ার মনে লক্ষাধিক চিন্তা ভাবনারা ভিড় জমালো। কি করবে সেটা ঠাউর করতেও তার মিনিট 5 লেগে গেল। অবশেষে সে নিজের ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু কৌতূহলে জিনিয়ার মন এত সহজেই হার মানার নয়। সে দোতলায় উঠে সিঁড়ির আড়ালে বসে তাকিয়ে রইল দরজায়। তার মন বলছে নতুন ছেলেটাই দরজা খুলে বেরিয়েছে, নিজেকে জাহির করতে এখানে বসে রইল সে। বসে থাকতে থাকতে কখন যে সেখানে ঢলে পড়ে ঘুমিয়ে গেছে সেটা তার নিজেরও অজানা রইল। ফর্সা সুন্দর স্নিগ্ধ মুখশ্রী, কি সুন্দর টকটকে লাল একজোড়া ঠোঁট, শ্বাস প্রশ্বাসের সাথে হালকা নড়ে উঠছে ছোট্ট কায়া। এই মুহূর্তে তোলার মতো নরম মেয়েটাকে দেখে যে কারোর লালসা জাগবে, মন বলবে ছুঁয়ে দেখো। জিনিয়ার সামনে হাঁটু মুড়ে বসা ছেলেটার বেলাতেও তাই হলো। সে চাইলো হাত বাড়িয়ে জিনিয়ার চোখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু নিজেকে এই অযাচিত কাজ থেকে বিরত রেখে শুধু চেয়ে রইল ঘুমন্ত নিষ্পাপ রূপবতীর দিকে। এই সৌন্দর্য দেখার তৃষ্ণা যেন আজীবন মিটবার নয়। সোফায় চিটপটাং হয়ে শুয়ে আছে জিনিয়া, সমস্ত শরীর ব্যথায় শিরশির করছে। রাতে ওভাবে সিঁড়িতে কতক্ষণ ঘুমিয়েছে জানি না। যখন ঘুম ভেঙেছে তখন চারদিকে প্রায় আলো ফুটতে শুরু করেছে। উঠে রুমে গিয়ে শুলেও আর সেভাবে ঘুম হয়নি। এর মধ্যে সে আবিষ্কার করেছে তখন দরজাটা ভেতর থেকেই লক করা ছিল। সোফায় পড়ে পড়ে গত রাতের কথা ভাবছে। পুরো বিষয়টা বড্ড মিস্টেরিয়াস লাগছে। কেমন এক রহস্যের জালে যেন সব জটলা পাকিয়ে গেছে। অনেক কিছু আন্দাজ করা গেলেও কিছু নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। এদিকে সকাল থেকে সেই ছেলেটাকেও দেখছে না। জিনিয়ার আকাশ পাতাল সমান কল্পনার জগৎ ঠেলে ভেসে এলো একটি কণ্ঠস্বর। আভাজান, আপনার এই রাত্রি আভা ডাকে। কণ্ঠস্বর অপরিচিত, সাথে সম্বোধনও নতুন লাগলো জিনিয়ার। ভাবনার সুতো ছিঁড়ে পাশে তাকাতেই দেখলো নতুন ছেলেটা দাঁড়িয়ে দাঁত কেলিয়ে তার দিকেই তাকিয়ে আছে। জিনিয়া উঠে বসলো। ঘাড়ের রগে টান লাগলো বোধ হয়, ঘাড় চেপে ধরেই সোজা হয়ে বসলো সে। কপাল কুঁচকে বলল, আপা ঠিক আছে, কিন্তু জান আবার কি? শুধু আপা রাখবে? আপা জান শুনতে কেমন বিশ্রী লাগে। ছেলেটা এদিক ওদিক মাথা দুলিয়ে সায় জানালো। জি আপা। এটাও ভালো লাগছে না, বলো আপু। জি আচ্ছা আপু। সব কথার সামনে জি লাগাও কেন? আমি কি মুরব্বী নাকি? এই তোমার বয়স কত? জি 19 বছর। আমার চেয়ে 2 বছরের বড়, বেশি বড় না। জি জি করবে না, স্বাভাবিকভাবে কথা বলবে। জি আচ্ছা। জিনিয়ার এবার বিরক্ত লাগলো এতবার
করে বোঝালো জি জি বলবে না, কিন্তু ছেলেটা ফের সে একই কথা বলছে। জিনিয়া ছোট্ট শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে বলল, নাম কি? টিপু, আচ্ছা, তার টিপু, তুমি সিগারেট খাও? টিপু যেন আকাশ থেকে পড়লো। হাসি হাসি মুখটা নিমেষেই চুপসে গেল। গালে হাত দিয়ে তবা করে বলল, জি না আপু, আস্তাগফিরুল্লাহ, আমি এসব ছুঁয়েও দেখি না। জিনিয়া সূক্ষ্ম চোখে তাকিয়ে রইল। তার কাছে বরাবরই মনে হয় অতি ভক্তি চোরের লক্ষণ। জিনিয়া বিরক্ত হলেও সেটা অপ্রকাশ্য রেখে ফের সোফায় পা এলিয়ে দিল। আদেশের স্বরে টিপুকে বলল, রাত্রিপুকে বলো গিয়ে, জিনি আপু খাবে না, আর এখন কোথাও যেতেও পারবে না। ছেলেটা অবাক নেত্রে গোল গোল চোখে তাকিয়ে রইল জিনিয়ার দিকে। হয়তো এমন সরাসরি কথা অমান্য করার বিষয়টা তার হজম হচ্ছে না, কিন্তু জিনিয়ার তাতে কিছু এসে গেল না। সে নিজের মতো একটু আরাম করে শুয়ে বলল। কি হলো, যাবে? টিপু তড়িঘড়ি করে মাথা উপর নিচ ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। তাৎক্ষণিক স্থান ত্যাগের উদ্দেশ্যে পা বাড়াতেই জিনিয়া বলল। টিপু, রিমোটটা দিয়ে যাও তো। টিপু পিছু ফিরে তাকালো। ফের আরেক দফা অবাক হলো হয়তো। জিনিয়ার সামনেই রিমোটটা রাখা আছে, একটু ঝুঁকলেই নাগাল পাবে, কিন্তু সেটাও সে করছে না। বরং টিপুকে আদেশ করছে কয়েক কদম হেঁটে এসে তার হাতে রিমোট দেওয়ার জন্য। টিপুকে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া বিরক্তির চ উচ্চারণ করে বলে, তুমি তো দেখছি কথা শোনো না। এত অবাধ্য হলে চলবে? চাকরি করার ইচ্ছে নেই নাকি? ছেলেটা ঝড়ের বেগে এসে রিমোটটা জিনিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল। সরি আপু, আমি বুঝি নাই প্রথমে কথাটা, হাল্লাইগা দাঁড়াইয়াছিলাম। জিনিয়া রিমোটটা হাতিয়ে নিয়ে বলে। ঠিক আছে ঠিক আছে, পরের বার খেয়াল রাখবে, যাও এবার। ছেলেটা মাথা দুলিয়ে আবারও সাই জানিয়ে বিদায় নেয়। এইদিকে ছেলেটাকে নাজেহাল করে পৈশাচিক আনন্দ অনুভব করে হলো বোধহয় জিনিয়ার। গাল বাঁকিয়ে শয়তানি হাসল সে। বিড়বিড় করে বলল, জিনিয়া हायरी के साथ साथ ही दाढ़ी महंगा पड़ेगा बेटा। গাল বাঁকিয়ে শয়তানি হাসি হাসতেই রিমোট দিয়ে টিভি অন করলো। অন করতে টিভির পর্দায় ভেসে উঠল পরিচিত মুখ। পরিচিত মুখ অবিশ্বাস্য। এই মানুষটিকে দেখে 440 ভোল্টে শক খেলো মনে হয়। বিদ্যুৎ বেগে উঠে বসলো ও। ঘাড়ের ব্যথাটা এই মুহূর্তে হয়তো আর অনুভব করতে পারলো না। মুখ হাঁ করে টিভির দিকে তাকিয়ে রইল। টিভিতে আসছে শাওনের চকচকে হাসি মাখা চেহারা। পার্টি অফিসের সামনে গলার মালা পরে ব্যান্ড পার্টি নিয়ে মোটামুটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে ফেলেছে। নিউজ চ্যানেলগুলো যা তথ্য দেখাচ্ছে তাতে বোঝা যাচ্ছে শাওনও এমপি পদে দাঁড়িয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? ও তো কুরবান খাঁর লোক। তাহলে ও কুরবান খাঁর বিপরীতে দাঁড়ায় কিভাবে? জিনিয়ার যেন সব তালগোল পাকিয়ে গেল। ও পলক ঝাপটে কয়েকবার তাকালো। সব ঝাপসা লাগছে ওর কাছে। কি থেকে কি হলো, কয়েকদিন ও কাউকে ট্র্যাক করেনি, দিগন্তের ওপর রাগ করে, কিন্তু এখন মনে হচ্ছে বিশাল কিছু মিস করে গেছে। এই মুহূর্তটা ওর জন্য খুব আফসোসের। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার উপর কাজের কোনো শেষ থাকে না। এমনিতেই নিজের কাজের হাজার ব্যস্ততার চাপ দিন শেষে ক্লান্তিরা দারুণভাবে চেপে ধরে। তার মধ্যে নিজ ছেলের এই এমপি পদে দাঁড়ানো আর সেটা নিয়ে নানা চিন্তা তাদের কাঁধ ভার যেন দ্বিগুণ করে দিয়েছে। টেবিলে হাত ভাঁজ করে তাতে থুতনি ঠেকিয়ে টিভিতে চলমান নিউজ দেখছেন আফজাল চৌধুরী। তার পাশে চিন্তিত মুখে বসে মেহরাজও তা অবলোকন করছে। আফজাল চৌধুরী এক দীর্ঘশ্বাস ফেললেন, যেন ভেতরের চিন্তা আর হতাশা সব এক শ্বাসেই দূর করতে চাইছেন। তিনি মেহরাজ সাহেবের দিকে ঘুরে তাকালেন, নির্জীব গলায় বললেন, দিগন্তের আগে আমার তো তোমাকেই পাকড়াও করা উচিত মেহরাজ। মেহরাজ সাহেব টিভিতে ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ এমন কথাই হকচকিয়ে গেলেন তিনি। কপাল কুঁচকে আফজাল চৌধুরীর দিকে তাকালেন, অবাক স্বরে বললেন, ঠিক বুঝলাম না। দিগন্ত যখন বলল এমপি পদে দাঁড়াবে, আমি কিন্তু প্রথমেই মত দেইনি। তুমিই আমাকে নানাবিধ রাজি করিয়ে বুঝিয়েছিলে। এখন দেখো কত গোলমাল পাচ্ছে। কুরবানের ছেলের মতো শাওনকেও লালন পালন করছে। জনসম্মুখে দূর দূর করলেও এই ছেলেকে অনেক সহ্য করে। এতেই তার গুরুত্ব টের পাওয়া যায়। সেইখানে সেই ছেলেই ওর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এইসব কি স্বাভাবিক লাগছে তোমার কাছে? আমার তা লাগছে না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো দিগন্তের মা একমাত্র ছেলেকে নিয়ে খুব সেনসিটিভ।
কিছু হয়েছে তো আমাকে বাড়ি ছাড়া করবে। এতক্ষণ খুব মনোযোগ দিয়ে সব কথা শুনলেও শেষের কথাটি শুনে ফিক করে হেসে দিলেন মেহেরাজ সাহেব। কপাল কুঁচকে আফজাল চৌধুরী বললেন। লোকের দুঃখে হাসতে নেই মেহেরাজ, পাপ লাগে। হাসিটুকু গিলে ফেলে মেহেরাজ সাহেব বললেন। কোথায় হাসলাম? তা না হাসলেই ভালো। মেহেরাজ সাহেব গভীরতা টেনে নিজের প্রফেশনাল খোলসে ফিরে এলেন। আমি দিগন্তকে দাঁড়াতে বলছিলাম, কারণ ওর মতো স্মার্ট ছেলেদের সংসারে খুব প্রয়োজন, এদেশের মানুষের প্রয়োজন। আর রাজনীতিতে ও একটা প্যাশন আছে। তুখোর ব্রেন এই ছেলেটাকে। আপনি জাস্ট ভয় পেয়ে তার প্যাশনটাকে ফলো করতে দেবেন না। সেটা কি আদৌ ঠিক হয়? বিষয়টা এক প্রকার অন্যায়। যাই কিছু হোক, জেতার সম্ভাবনা দিগন্তেরই বেশি। আর ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে বলে তো মনে হয় না। হি ইজ রিয়েলি স্মার্ট, আন্ডারস্টু। আফজাল চৌধুরী শান্ত আর তীক্ষ্ণ স্বরে বললেন। আর জিনিয়া, ওর পেছনেও তো লাগছে। আফজাল চৌধুরীর প্রশ্নে থমকালেন মেহেরাজ সাহেব। কিছুক্ষণ নিশ্চুপ থেকে মৃদু হাসলেন। আই থিঙ্ক দে উইল ম্যানেজ। আর তাছাড়া আমি তো আছি। কপাল কুঁচকে আফজাল চৌধুরী বিস্মিত চিত্তে প্রশ্ন ছুড়লেন। ইয়া দে। আফজাল চৌধুরী মৃদু হাসলেন, যেন নিজের এক গোপন হার স্বীকার করে নিলেন। আমি ভাবতাম আমি একাই ছেলের উপর নজরদারি করি। ঠোঁট বাঁকিয়ে হাসলেন মেহেরাজ সাহেব। সেই হাসিটা ছিল অদ্ভুত ও রহস্যময়। ভুল ভাবতেন তবে। প্ল্যান সাকসেড। মেবি এ লিটল বিট। সে যাই হোক, তোমাদের রেশারেশিতে আমি বলি পাঠা হয়ে গেলাম। শেষ রক্ষাই হলে হয়, তবে আমার সংসার নিয়ে যেন টানা পড়া না হলেই হয়, দুটুকুই বললাম। ঘরময় পায়চারি করছে জিনিয়া। ভেতরটা কেমন যেন ছটফট করছে। দেয়াল ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত প্রায় 12টা। জিনিয়া এক পলক সেদিকে তাকায়, আবার পরক্ষণে চোখ ফিরিয়ে নেয়। গত 2 ঘন্টা তার কেটেছে ডেস্কটপের সামনে। তেমন কোনো তথ্য সে পায়নি। মনে নতুন এক সংখ্যা জেগেছে। তবে কি ওরা সব টের পেয়ে গেছে? এখন কি আর কোনো কাজে ওরা ডিভাইস ব্যবহার করছে না? মাঝখানে আসলে কি হলো? জিনিয়া আর তার কিছুই বুঝতে পারছে না। এমনিতেও ওইটুকু মস্তিষ্কে কতটা আর আন্দাজ করতে পারবে সে? অস্থিরতা কমানোর একমাত্র ওষুধ এখন দিগন্ত। ছটফট ফোন তুলে কল করলো ওকে। দিগন্ত বসে আছে ওয়ার রুমে। চক্ষু যুগল বন্দি হয়ে আছে বিশাল এক মনিটরে, যেখানে জিনিয়াদের বাড়ির সব কোটি ক্যামেরা ফুটেজ শো করছে। গতকাল ঠিক এই সময় টিপুকে বাড়ি থেকে বের হতে দেখেছিল ওরা। তারপর সব ফুটেজ গায়েব। ছেলেটা কখন বাড়ি ফিরেছে সেটাও লেন্সের ধরাছোঁয়ার বাইরে আসেনি। আজও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে কিনা সেই অপেক্ষাতেই কুঞ্চিত কপালে বসে আছে ওরা। ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল পরিচিত কলার আইডি নিশির ডাক। দিগন্ত ভাবলো কল রিসিভ করবে না, কিন্তু প্রায় কেটে যাওয়ার আগ মুহূর্তে রিসিভ করলো। ওপাশ থেকে উদ্বিগ্ন এক নারী কণ্ঠস্বর হড়বড়িয়ে বলে উঠল। কল রিসিভ করতে এত সময় লাগে? টেনশনে মরে যাচ্ছিলাম আমি। এমনিতেই উত্তেজনায় কপালের উপশিরা ফেটে পড়ার উপক্রম, তার উপর এমন উটকো ঝামেলা বর্ষাশত হলো না। ওর ধমকে বলে উঠল। তোমার কল রিসিভ করতে কি আমি বাধ্য? কেন কল করো আমাকে? বারবার নিষেধ করি না কল করতে? জিনিয়া মুহূর্তে একদম চুপসে গেল। বুকের ভেতরটা যেন এক নিমিষে বিষাদে ভারী হয়ে উঠল। যার কাছে এক বিন্দু আশ্রয় আর আহ্লাদ খুঁজে পেতে চেয়েছিল, সেই মানুষটা তাকে এভাবে ধমকের উপর রাখলো। প্রতিটা শব্দ যেন কলিজার এপার ওপার করে দিল। প্রচন্ড অভিমানে গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নাটা অতি কষ্টে সামলে নিয়ে শক্ত হয়ে বলল। আপনাকে বিরক্ত করতে আমার বইয়ে গেছে। আমি তো শুধু জরুরি কিছু তথ্য দিতে চেয়েছিলাম আপনাকে। দিগন্তের দিক থেকে কোনো মায়া ঝরল না, বরং আরো বরফ শীতল শোনালো ওর কণ্ঠস্বর। আমি জানতে চেয়েছি? চাইনি তো, তাহলে বলতে হবে কেন? জিনিয়া সারা শরীর অপমানে রিডি করে উঠল। নিজেকে বড্ড সস্তা মনে হতে লাগলো ওর, কিন্তু আত্মসম্মান বজায় রেখে তেজ দীপ্ত গলায় বলল। দেখুন, এবার কিন্তু আপনি সত্যি বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি আর বেহায়াপনা তো তুমি করছো। একটা অজানা ছেলেকে রাত বিরাতে কল করো, এটা কোন দিক দিয়ে ভদ্রমের কাজ? নিজের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে দেখে জিনিয়ার দাঁতে দাঁত পিষিয়ে গর্জে উঠল। মিস্টার এফসি, ডোন্ট ক্রস ইউর লিমিট। লিমিট তো তুমি অনেক আগেই ক্রস করেছো। জাস্ট শাট ইউর মাউথ এন্ড ডোন্ট ইউ এভার ডেয়ার টু কল মি।
জিনিয়া দু চোখ ছাপিয়ে জল নামলো এবার, কিন্তু সেই জল দুর্বলতা নয়, তীব্র ঘৃণার। কণ্ঠনালীতে আটকে থাকার কান্নাটাকে একবার সরিয়ে দিয়ে তাচ্ছিলের সাথে বলল, করবো না। আই এম অলসো নট ইন্টারেস্টেড ইন ইউ। হ্যাঁ, রিয়েলি? সেটা তো তোমার এমন হ্যাবলামি দেখিয়ে বোঝা যায়। জিনি আর পারল না, সবটুকু সহ্য শক্তি আর আবেগের বাদ এবার ভেঙে চুরমার হয়ে গেছে। তীব্র আক্রোশ আর একরাশ ঘৃণা নিয়ে সে চিৎকার করে উঠল, হোয়াট দ্য? জিনিয়াকে রেপ করার প্ল্যান চলছে? জাস্ট এতটাই বলার ছিল। আপনার মতো স্বার্থপরের জন্যই মেয়েটার আজ এই দশা। স্বার্থপর একটা। খটাস করে কলটা কেটে দিল জিনিয়া। হাতের ফোনটা বিছানায় আছড়ে ফেলে দিয়ে জানালার গ্রিলটা শক্ত করে চেপে ধরল ও। বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল। সবটুকু আবেগ যেন মুহূর্তেই মরে কাঠ হয়ে গেল। সবকিছু অসহ্য লাগছে জিনিয়ার। বুকের ভেতরটা অপমানে রিরি করে উঠল। ও মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল আর কখনো কোনো দিন দিগন্তকে কল করবে না। দরকার পড়লেও শাওনকে বিয়ে করে সেটেল হয়ে যাবে, তবুও দিগন্তকে আর কোনো সুযোগ দিবে না। নো, নেভার। যে ছেলে ওকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে আর এক বিন্দু পাত্তা দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়োল মারা। জিনিয়া হায়রির একটা আত্মসম্মান আছে তো, ওর একটা ওরা আছে না, সেটা কিছুতেই নষ্ট হতে দেয়া যাবে না। কিন্তু নিজেকেও মুখে যত যাই বোঝাক, মনের গহীনে পরিস্থিতি সেই একই। সব রাগ আর তেজ যেন বালিশে মুখ গোজার সাথে সাথেই জল গড়িয়ে বেরিয়ে আসছে। বিছানায় উপর হয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে রাত পার করে দিচ্ছে ও। শত হলেও তো প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা। মানুষটা যখন এইভাবে অবজ্ঞা করে, তখন সেটা মেনে নেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, একেবারে অসম্ভব। দিগন্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। কানের মাঝে এখনো একটাই শব্দ বারবার উচ্চারিত হচ্ছে, জিনিয়াকে রেপ করার প্ল্যান চলছে। দিগন্তের কায়া জলে যাচ্ছে শুধু কথাটা চিন্তাতেই। আর এমন পরিস্থিতি যদি খুনাক্ষরেও তৈরি হয়, তবে ও নিজেও পূর্বে সাথে সবাইকেও পোড়াবে। ওর থমথমে মুখ দেখে মুয়াজ বুঝতে চাইল হয়েছে কি। কি হয়েছে? সব ঠিক আছে? দিগন্তের চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ থেকেই ঠিক পড়বে জ্বলন্ত লাভা। মুয়াজ আবারও জিজ্ঞেস করলো। বাড়িতে সব ঠিক আছে? দিগন্ত প্রত্যুত্তর করে না, আগের মতোই ফুঁসছে। মুয়াজের আবার প্রশ্ন। জিনিয়ার কিছু? কথাটা শেষ করতে দিল না দিগন্ত। সামনে চোখ রেখেই চাপা রাগে ফুঁসতে ফুঁসতে হিসিয়ে বলল, কিছু হলে সব শেষ হয়ে যাবে মুয়াজ। এই শব্দটুকু উচ্চারণ করার সাহস করিস না। দিগন্তের চড়া কথায় অসহনীয় দুঃখ পোহাতে হয়েছে জিনিয়াকে। রাতভর কেঁদে কেটে বালিশে পড়ে কখন ঘুমিয়েছে সে নিজেও জানে না। সকালে এলোমেলো পায়ে নিচে নেমে এসেছে মাত্র। বাড়ি ফাঁকা, মেহরাজ সাহেব বা রাত্রি কেউ নেই। জিনিয়া একাই রয়ে গেল সমস্ত ডুপ্লেক্স বাড়িটাকে। জিনিয়ার রাগ লাগলো তাকে ঘরবন্দি করে সবাই দিব্যি টই টই করে বেড়ায়। সকল নিষেধাজ্ঞা খালি তার বেলায়। বাড়ির নীরবতা ছিন্ন করে বাগান থেকে কাঠ কাটার ঠক ঠক আওয়াজ আসছে। জিনিয়া উদ্বিগ্ন পায়ে হেঁটে গেল সেদিকে। বাগানে পৌঁছাতেই দেখলো টিপু একটা গাছের গুড়ি কাটছে। ওদের বাড়িতে কাঠ কাটার প্রয়োজন জিনিয়ার বোধগম্য হলো না। নিজের ভেতরের সন্দেহ মুখে ফুটতে দিল না। আধো ভাঙা গলায় বলল, টিপু। টিপু কাঠ কাটলেও জিনিয়ার উপস্থিতি টের পেয়েছিল। জিনিয়ার ডাকে কাঠ কাটা বন্ধ করে ওকে সাড়া দিল। জি আপু। বাড়ি ফাঁকা কেন? সবাই কই? মামা সংসদ গেছে, রাত্রি আপা ভার্সিটি গেছে। আপনি উঠলে নাস্তা করতে কইছে। নাস্তা টেবিলে আছে, আর কিছু লাগলে আমারে কইতেন, আমি করে দিমু। আরে বাস, সব মুখস্থ করে দিয়ে গেছে দেখছি। টিপু উপর নিচ মাথা ঝাঁকালো। আপা সব কইয়া গেছে আমারে। জিনিয়ার দুষ্টু ব্রেনের বুদ্ধির বাতি জ্বলে উঠল। শয়তানি হেসে বলল, টিপু সুলতান, তুমি আমার জন্য একটা কাজ করবে? নাম টিপু হলেও জিনিয়া ওকে বেশ কয়েকবার টিপু সুলতান নামে সম্বোধন করে ফেলায় এ যাত্রায় আর অবাক হয় না টিপু। সে বুঝতে পেরে গেছে জিনিয়া ভীষণ চঞ্চল আর ফুরফুরা মেজাজের মেয়ে। সারাদিন পাখির মতো উড়ে বেড়ায় আর বানরের মতো লম্পচম্প করে। মাথা ঝাঁকিয়ে বলল, জি আপু, কি করতাম কন, আমি করে দিতেছি। জিনিয়া বক্র হাসল। আমাকে দুটো আইসক্রিম এনে দাও দেখি।
টিপু এবারে একটু চিন্তায় পড়লো বোধ হয়, দোনো করে বলল। কিন্তু মামা কইছে আপনারে একা রাইখা কোথাও না যাইতে। জিনিয়া অভয় দিয়ে বলল। আহা, কতক্ষণই বা লাগবে? কোনো সমস্যা হবে না, তুমি যাও তো।